আপনি এমপি মন্ত্রী বলেন, মানে ক্যাবিনেট বলেন, লেজিসলেচার বলেন, বা লোকাল গভর্নমেন্ট বলেন, এই যে চেয়ারম্যান টেয়ারম্যান যারা ছিল, এই যে যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, এগুলো নেতৃবৃন্দ যারা অর্ডার দিয়েছেন বা যারা কর্মকাণ্ডগুলো ঘটিয়েছেন, এদেরকে 3 মাসের ভেতরে যে এভিডেন্সগুলো অ্যাভেলেবল আছে এইটার মাধ্যমে তাদের বিচার করে সাজা দিয়ে দিয়ে শেষ করে দেয়া যায় 3 মাসের ভেতরে। আসলে আমরা খুব চ্যালেঞ্জিং একটা সময়ের মধ্যে এসে পড়েছি, যেখানে এক্স্যাক্টলি কে কোন ডিসিশনগুলো নিচ্ছে এবং এই ডিসিশনগুলো কিভাবে নেওয়া হচ্ছে এগুলো নিয়ে আমরা কিছু দূর সন্দিহান। কারণ আমরা প্রথম থেকে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা খুবই সহযোগিতার সাথে এবং সম্মানের সাথে, শ্রদ্ধার সাথেই কথা বলছি। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন আমাদের সবারই সম্মানিত প্রধান উপদেষ্টা মাননীয় নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, যার প্রতি আমাদের সবার সম্মানের শেষ নেই, এবং আমরা ওনার প্রতি আস্থা রেখেই কিন্তু 8ই অগস্ট যে নতুন অন্তর্বর্তী সরকারটা গঠন করে, কারণ আমরা সবাই কিন্তু স্টেক হোল্ডার ছিলাম এই সরকার গঠনের মধ্যে। সো আমরা এই সরকারের প্রতি আস্থা রাখি। তবে আমরা প্রথম থেকে যেটা দেখেছি যে যতখানি তারা আলোচনা স্টেক হোল্ডারদের সাথে করতে পারতেন, স্পেশালি রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডারই বলছি, বা রাজনৈতিক দলগুলো, তাদের সাথে অতখানি করা হয়নি। এবং পর্যায়ক্রমে সবচেয়ে বেশি আমরা ইন্টারাকশন দেখেছি ছাত্রদের সাথেই। এগেন ছাত্রদের, স্পেশালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা যখন বলি, তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমার বিজ্ঞ সহ আলোচক যে কথাটা বলেছেন, তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন জুলাই আগস্টের আন্দোলনে। হ্যাভিং সেড দ্যাট, আমরা প্রথম থেকে দেখেছি কিন্তু তাদের সাথে একটা অতি নিগুড় সম্পর্ক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। যেমন আমি একটা উদাহরণস্বরূপ যদি বলি, যে সংবিধান সংস্কারের যে কমিশনটা বসানোর কথা, সেখানে শুরুতে একজনকে দায়িত্ব দেয়া হলো, স্বনামধন্য বাংলাদেশের একজন কনস্টিটিউশনাল এক্সপার্ট, একজন অ্যাডভোকেটকে দায়িত্ব দেয়া হলো। কিন্তু তারপর আমরা যেটা পরে পিছন থেকে ভেতর থেকে জানতে পারলাম, যে এই যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তরুণরা, এগেন দে আর ইয়াং বয়েজ, ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস, এগেন ভেরি স্পিরিটেড, ভালো ছেলে মেয়ে, কিন্তু তরুণ তো ভাই, অভিজ্ঞতার তো একটু কমতি আছে। তো তারা ওনার কথা পছন্দ করেননি এবং তারা চেয়েছেন যে এমন কেউ এই সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বে থাকুক, যিনি চাইবেন যে পুরো সংবিধানকেই নতুন করে লেখা হয়, পুনর্লিখন যেটার কথা। তো সেই আলোকে, তাদের চাওয়ার আলোকে সংবিধান সংস্কার কমিশনের চিফ হঠাৎ করেই বদলে দেয়া হলো, এবং ফাইনালি একজন রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ, যিনি বাংলাদেশেও থাকেন না, বিদেশে থাকেন, বিদেশে মাটিতে, এখানে উনিও অত্যন্ত অভিজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তি, কিন্তু তাকে এই দায়িত্বটা দেয়া হলো। তার মানে আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্ররা যে আওয়াজটা তুলছে, সেই আওয়াজটাই আপনার অন্তর্বর্তীকালীন সরকার খুব শক্তভাবে শুনছে। এখন এগেন এটা যে খারাপ আমি তাও বলছি না, সবসময় তো আবার শুনছে না, না সবসময় শুনছে না, এই জায়গাটাই আমি বলছি যে না, শুনছে ভাই। মানে এই পর্যন্ত যতবার দেখেছি, যেমন মনে করেন যে আমাদের হাইকোর্টে, মানে গণতন্ত্রের তীর্থস্থান বলে যদি কোনো জায়গা তৈরি থাকে, সেটা হলো আমাদের কোর্ট প্রাঙ্গণ, স্পেশালি হাইকোর্ট প্রাঙ্গণে যখন 12 জন জাস্টিসের বদল তারা চাইলেন, তখন মানে তারা যে হাইকোর্ট ঘেরাও করলেন, এবং ঘেরাওটাও কিছু দূর, কারণ এগেন আসলে এটা তো বিশ্বাসযোগ্য না যে ছাত্রদের কাছে হঠাৎ করে 12 জন জাস্টিসের নাম চলে এসছে, ছাত্ররা তো আর ভাই 12 জন জাস্টিসকে চেনে না, তো এই নামটাও তো কেউ দিয়েছে। তো তারা যে কোর্ট ঘেরাও করলেন এবং ওই 12 জন জাস্টিসকে তখনই ছুটিতে পাঠানো হলো। আমরা বুঝতেই পারছি তাহলে যে এই ছাত্র, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথাগুলো সরকার খুব ভালোভাবে শুনছেন এবং তারা কিছু দূর একটা কানেকশন আছে। এগেন এটাকেও আমি নিন্দা করছি না, আমি জাস্ট বলছি যে এই কানেকশনটা যদি রাজনৈতিক দলদের সাথে এবং আরো বিশেষ স্টেক হোল্ডার, যেমন ব্যবসায়ী সমাজ, কারণ এগেন আমাদের দেশে কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যেই জায়গায়, মানে অনেক কিছু করেছে ভাই এই হাসিনার ফ্যাসিস্ট সরকার, অনেক ভুল ত্রুটি, মানে অনেক দোষ করেছে এবং দেশকে অনেক জায়গায় ভঙ্গুর করেছে। সবচেয়ে বড় ভঙ্গুর যে জায়গায় করেছে সেটা হলো দেশের অর্থনীতি ভাই। এবং দেশের অর্থনীতি যদি আমার পুনরুদ্ধার করতে হয়, তাহলে ব্যবসায়ী সমাজের সাথে আলোচনা করে তাদের কি প্রয়োজন, তারা কিভাবে দেশের অর্থনীতিটাকে পুনরুদ্ধার করতে পারবে, এইটা তাদের সাথে বসা দরকার। কিন্তু আমরা বারবার একটু আশাহত হচ্ছি। এখানে
আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমি তাদের নিন্দা করব না, আমি সমালোচনা আমি ভিত্তিকভাবে বলছি যে আমরা একটু আশাহত হয়েছি যে রাজনৈতিক দলের সাথে বা ব্যবসায়ী সমাজের সাথে বা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে না বসে আমাদের তরুণরা শুধু যেটা বলছে, এগেন তরুণদের কথা শুনবো না তা না, কিন্তু আমরা রাজনৈতিক দল হিসেবেও, আমার দল এনডিএম, আমরা তরুণদের কথা শুনতে চাই। আমি জানি আমার বিজ্ঞ সমালোচক এখানে যিনি আছেন উনি কিন্তু ওনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কথা বললেন, এবং যেহেতু গত 2 বছর আমরা অনেক আন্দোলনে একদম একসাথে ছিলাম, সো ওনার চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদেরও অনেক ভালো সম্পর্ক আছে, এবং সেই জায়গা থেকে আমরাও জানি যে আপনার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, জুলাই আগস্ট আন্দোলনের সময় উনি, জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, উনি কত বড় ভূমিকা রেখেছেন। মানে আমার সাথে উনি কয়শবার কথা বলছেন এটা বাদ দিলাম, আজকে এমন কোন বড় দায়িত্বপ্রাপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেই, মানে তরুণ নেতা নেই, যার সাথে 10 বার 20 বার 100 বার উনি ফোনে কথা বলেননি, দিক নির্দেশনা দিতে চেষ্টা করেননি বা সহযোগিতা করতে চেষ্টা করেননি। সো ওই জায়গা থেকে আমি জানি যে বিএনপিও কিন্তু তরুণদের কথা শুনছে, আমরা এনডিএম তরুণদের কথা শুনছি, তো আমরা সবাই তরুণদের কথা শুনছি, খুব ভালো, কিন্তু বাকি যারা অভিজ্ঞ তাদের কথাও অন্তর্বর্তীকালীন সরকারের শোনা প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিছু দূর রাজনৈতিক মহলে খুবই নতুন এন্টিটি। সো এই যে হাসনাত, এই যে আনসারদের সাথে যে ঘটনাটা ঘটলো, যখন হাসনাত আহত হলো, আমি নিজেও হাসনাতকে দেখতে গেছিলাম, ও যখন হাসপাতালে সিএমএইচে ছিল, এবং মানে আমি আপনাকে পরিষ্কার, আমি ওকে যতটুকু দেখেছি ততটুকু থেকে বলতে পারি যে হি ইজ এ ভেরি মানে ভদ্র ভালো একটা ছেলে, যার আমি আশা করব ভবিষ্যতে, মানে ওরা অনেক কাজ করেছে, ত্যাগ স্বীকার করেছে, ওদের মনটা পরিষ্কার, সাহস অনেক আছে, সো ভবিষ্যতেও বাংলাদেশের জন্য অনেক বড় অবদান রাখবে। আমি হাসনাত স্পেসিফিক বলছি, ওর সাথে যারা আছে তাদের জন্য একই জিনিস হয়তো প্রযোজ্য, আমি ওর স্পেসিফিক বলছি। তবে এগেন অত্যন্ত তরুণ, যেই ঘটনাটাতে ও আহত হলো সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে যদি আপনি দেখেন যে কিভাবে ঘটনাটা ঘটলো, ও কিন্তু অনেক আবেগী হয়ে নেমে গেছিল রাস্তায়, যে জায়গাটায় হয়তো আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকা বা তখন আর্মড ফোর্সেস যারা ছিল তাদেরকে ডাকে একটু হয়তো প্রয়োজনীয় হতো। সো তরুণদের এই জিনিসটাই হয়, তারা আবেগী বেশি হয়, উৎসাহী বেশি হয়, অভিজ্ঞতা হয়তো একটু কম থাকে। তো ও অনেকগুলো কথা বলেছে এর আগে, ও এগেন ওর হয়তো আবেগ থেকেই অনেককে একটু ব্যঙ্গ করেও হয়তো ফেসবুকে, বা এগেন ওর ফেসবুক তো আমি ফলো করি না, বাট আমি খবরে দেখি যে ওর ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কিছু বলেছে, সেটা নিয়ে খবরে আলোচনা হয়, নিউজে আলোচনা হয়, সেখান থেকে আমি বলছি। এবং হয়তো আসলে পড়লে আমার কাছে ভিন্ন মনে হতো, বাট নিউজ যেভাবে জিনিসটা পোর্ট্রে করে সেটাতে মনে হয়েছে হয়তো একটু ইম্যাচিউরিটি আছে। এগেন তরুণ ভাই, এটা ওর দোষ না, ওর ইম্যাচিউরিটি থাকারই কথা, কিন্তু এই ইম্যাচিউরিটি থেকে যেটা হয়েছে, দূরত্ব কি বাড়ছে, যে না দূরত্ব ফার্স্ট এন্ড ফরমোস্ট, এগেন দূরত্ব বাড়ার পয়েন্টটা একটু কনফিউজিং, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু একটা সময় পরিষ্কারভাবে একটা ডিক্লারেশন দেয় যে তারা রাজনৈতিক দল ফর্ম করবে। সো তারা রাজনৈতিক দল ফর্ম করবে, এটার আলোকে আবার জাতীয় নাগরিক কমিটিও একটা তৈরি হয়। সেই জাতীয় নাগরিক কমিটিও তারা যখন তৈরি হয়, তারাও অফিশিয়ালি ডাক দিয়ে ক্লেম করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পলিটিক্যাল এবং নন স্টুডেন্ট পলিটিক্যাল উইং হলো জাতীয় নাগরিক কমিটি। তাহলে আমি সেই জায়গা থেকে ধরেই নিচ্ছি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একত্রিতভাবে রাজনৈতিক দল গঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেটাকে আমি সাধুবাদ জানাই। আমি আপনার সাথে না অনেক জায়গায় এবং ওপেনলি তাদের সাথেও যখন কথা হয়েছে তাদেরকেও আমি সাধুবাদ জানিয়েছি যে তোমরা তরুণ, তোমরা নতুন, এই দেশের রাজনীতিতে অনেক নতুন ফেসের দরকার আছে, নতুন বিশ্বাসের দরকার আছে, নতুন ধরনের কর্মকাণ্ডের দরকার আছে। বাট একই সাথে তোমরা যদি রাজনীতিতে আসো তাহলে ডিরেক্ট ডাক দিয়ে রাজনীতিতেই আসো, তাহলে আমরা একসাথে জনগণের ভোটের জন্য আমরা কম্পিট করবো। এবং এই কম্পিটিশনটা নেগেটিভ কম্পিটিশন না ভাই, মানে আগে হাসিনার আমলে যেটা হতো একে অপরকে মারো, সেটা না ভাই। আমিও যে জনগণকে বলবো আমরা আপনাদেরকে এটা দিতে চাই, তোমরাও যে জনগণকে বলবো জনগণের যেটা পছন্দ হবে, একটা পজিটিভ ইন্টারঅ্যাকশন, আমাদের সম্পর্কগুলো যেন সৌহার্দ্যের সম্পর্ক থাকে। তবে আমি এই পর্যন্ত যেটা দেখেছি যে তারা আসলে এগেন তারা তরুণ, অনভিজ্ঞ, তার জন্য তারা রাজনৈতিক ডাকটা অর্ধেক দিচ্ছে অর্ধেক দিচ্ছে না, খোলাসা করছে না, মানে তারা হয়তো করতে চাচ্ছে, করতে পারছে না, এটাও হতে পারে। এবং তারা আবার তাদের ভেতর থেকে একটা মিসট্রাস্টের জায়গা তৈরি করেছে রাজনৈতিক দলদের প্রতি।
সো তারা যখন রাজনৈতিক দলের সাথে কথাও বলে, এটা আমার দল এনডিএম হোক, আমার বিজ্ঞ সহ আলোচক ওনার দল বিএনপি হোক বা যেই দলই হোক, তাদের সাথে আলোচনার সময় তারা একটু মিসট্রাস্ট তারা ফিল করছে। এখন আমাদের কাছে আসলে হয়তো আমরা পরিষ্কার করতে সক্ষম হতাম যে দেখো তোমরা তরুণ, আমাদের সাথে মিসট্রাস্ট করার কিছু নেই, আমরা তোমাদের নিয়ে কাজ করতে চাই, আমাদের দলে আসো বা আলাদা দল করো, কোনো অসুবিধা নাই। আজকে জামাত যেমন পরিষ্কার রাজনীতি করতে পারে, বিএনপি যেমন পরিষ্কার রাজনীতি করতে পারে, এনডিএম যেমন পরিষ্কার রাজনীতি করতে পারে, তেমন একইভাবে জাতীয় নাগরিক কমিটিও পরিষ্কার রাজনীতি করবে। কিন্তু আসো একসাথে কথা বলি, এই জায়গাটায় একটু ধোঁয়াশা আছে। একই সাথে আরেকটা ছোট্ট প্রবলেম আছে, হলো যে তারা একই সাথে রাজনীতিও করতে চাচ্ছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও তাদের কানেকশনগুলো খুব শক্ত। দুটোর একটা, আমরা যেমন মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার যদি আজকে বিএনপি, আমি ধরে নিচ্ছি এখানে বিএনপির জন্য আমি কথা বলতে পারি না, কিন্তু তারা যদি বিএনপিকে আজকে ডাকও দেয় যে আপনারা আসেন অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর, আমি ধরে নিচ্ছি যে বিএনপি তাদেরকে বলবেন ভাই আপনারা নির্বাচন দেবেন, নির্বাচনে আমরা সরকারে আসব। কারণ এনডিএম আমার দলের একই পজিশন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি আজকে আমাদের দাওয়াতও দেন, আমরা তাদেরকে সুন্দরভাবে সম্মানের সাথেই বলবো। অর্থাৎ একসাথে দুই জায়গায় থাকাটা একটা সমস্যা, একসাথে দুই জায়গায় থাকা সমস্যা। কিন্তু আমরা দেখছি যে আমাদের ছাত্ররা জ্ঞান, তাদের অভিজ্ঞতা কম, ওই হিসেবে তাদের জ্ঞান কমছে, তারা হয়তো ভুল বুঝেই এই ভুলটা তাদের হচ্ছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও কানেক্টেড, আবার আলাদা রাজনৈতিক দল। আমি শুরুতেও অনেক আগে অন্তর্বর্তীকালীন সরকারকে কয়েকবার আমরা ধারাবাহিকভাবে তো অনেক আমাদের সাজেশনস গুলো দিয়েছি। একটা বড় দাগে আমরা একটা সাজেশন দিয়েছিলাম এবং সেটা এখনো পুশ করতে চেষ্টা করছি, যে আপনার স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনাল এই জুলাই আগস্ট আন্দোলনের বিরুদ্ধে যারা জায়গা নিয়েছিল, যারা দাঁড়িয়েছিল, এবং আমার বিজ্ঞ সমালোচক যে কথাগুলো বলছিলেন যে অনেক জায়গা থেকে আমরা জানি ভাই, আপনার মিরপুরে, আপনার যাত্রাবাড়িতে, আপনার বাড্ডা এবং সূত্রাপুর এসব এলাকাতে, স্পেসিফিক 4-5টা এলাকা আছে, মোহাম্মদপুরেও কিছু দূর, যেই জায়গাতে আপনার স্পেসিফিক আপনার কিছু আপনার আইন প্রণয়নকারী কিছু এজেন্সি, কিছু সংস্থা, সরকারি সংস্থা এবং কিছু ব্যবসায়িক অফিস একদম রীতিমতো ঢালাওভাবে আর্মস অ্যামিনিশন সাপ্লাই করেছে। হ্যাঁ, এবং আমরা মোটামুটি জানি ভাই, এগেন আমার কাছে ফুল এভিডেন্স নেই, আমি বলতে পারি না, কিন্তু 10টা নাম অফ দ্য রেকর্ড হলে আমিও হয়তো বলতে পারবো এবং আই এম শিওর আমার বিজ্ঞ সমালোচকও বলতে পারবেন। তো এটা যদি আমরা সবাই, রাজপথে যারা ছিলাম তারা সবাই যদি এরকম 10-20টা নাম জানি, তাহলে সরকারেরও জানার কথা। তো এদের বিরুদ্ধে এবং ওভারঅল যারা এই যে সরকারের হয়ে পদক্ষেপ নিয়েছিলেন এবং নেগেটিভ ভূমিকা রেখেছিলেন জনগণের বিরুদ্ধে জুলাই আগস্ট গণ আন্দোলনে, এটার জন্য, এটা সাজার জন্য একটা স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনাল তৈরি করার কথা আমরা কয়েকবার সরকারকে সাজেস্ট করেছি। স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনাল হলে যেটা হতো বা যেটা হয় এখনো, যে করা যায় না তা না, আজকে করলে আগামী 3 মাসের মধ্যে বিচার হয়ে যাবে, যে সরকারি পর্যায় থেকে আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের আইন প্রণয়ন, আপনি এমপি মন্ত্রী বলেন, ক্যাবিনেট বলেন, লেজিসলেচার বলেন বা লোকাল গভর্নমেন্ট বলেন, এই যে চেয়ারম্যান যারা ছিল সরকারের, বড় বড় এই যে যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, এগুলো নেতৃবৃন্দ যারা অর্ডার দিয়েছেন বা যারা কর্মকাণ্ডগুলো ঘটিয়েছেন, এদেরকে 3 মাসের ভেতরে যে এভিডেন্সগুলো অ্যাভেলেবল আছে, এবং প্রচুর এভিডেন্স অ্যাভেলেবল আছে, এইটার মাধ্যমে তাদের বিচার করে সাজা দিয়ে শেষ করে দেয়া যায় 3 মাসের ভেতরে। এইটা একবার করা হলে যেটা হয় যে অবাঞ্ছিত যদি হাজারো মামলাও করা হয়, এরা অলরেডি দোষী সাব্যস্ত হয়ে আইনের চোখে তারা সাজাপ্রাপ্ত হয়ে গেছে। সো বাকি মামলাগুলো সময় নিয়ে ফিল্টারিং করা যেতে পারে। কিন্তু এই কাজগুলোতে আমরা সরকারের আরো এফিশিয়েন্সি দেখতে চাই। সরকার করছে না তা না, এগেন আমি তাদের নিন্দা করছি না, তারা করছে, একটু গতি, কিন্তু শুধু গতি না, সঠিক কাজগুলো করা। এই যে স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনালের কথা কিন্তু আজ পর্যন্ত আমরা শুনিনি। আমরা আইসিটি আছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, সেটা চালু করেছে এবং এটাকে আমি সাধুবাদ জানাই। এবং সেটা রিসেন্টলি গত 1-2 দিনে বোধহয় ওই ইন্টারপোলের রেড নোটিস কার্যক্রম শুরু করেছে, তো ওইটাকেও আমি সাধুবাদ জানাই। তবে এইখানে আমাদের আইনের আয়তায় এনে এই যে কয়েক হাজার, এবং এগেন আপনি চোখ বন্ধ করে 2-4 হাজার সাজাপ্রাপ্ত হয়ে যেত যারা আসলে দোষী সাব্যস্ত হতো। আপনি আমাকে বলেন যে এই যে এতগুলো থানা দেশব্যাপী, এর মধ্যে অ্যাটলিস্ট 20-30% থানার ওসি যারা ছিলেন, তারা জনগণের বিরুদ্ধে একটা জায়গা নিয়েছিলেন।
এমপিরা এই যে 350 এমপি, এই 350 এমপির ভিতরে কম করে হলেও 150 থেকে 200 এমপি জনগণের বিরুদ্ধে জায়গা নিয়েছিলেন। এই যে 493টা উপজেলা চেয়ারম্যান, এই 493টার ভিতরে মিনিমাম 100 থেকে 150 জনগণের বিরুদ্ধে জায়গা নিয়েছিলেন। ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা, এবং এগুলো সব মানে ভিডিও এভিডেন্স। আমি আপনাকে বলি ভাই, গত সপ্তাহে অত্যন্ত দুঃখের সাথে আমি দেখেছি খবরে, ইন্ডিপেন্ডেন্ট একটা টেলিভিশন চ্যানেল আছে, তারা একটা খবর করেছে যে তারা ফার্স্টে দেখিয়েছে একটা ক্লিপ যে জুলাই আগস্টে গণ আন্দোলনের সময় একজন ম্যাজিস্ট্রেট ওপেনলি ইনস্ট্রাকশন দিচ্ছেন পুলিশকে গুলি করবার জন্য, লাইভ রাউন্ড গুলি করবার জন্য। এটা দেখালো তারা তো ফার্স্টে নিউজে। তারপর ইমিডিয়েটলি পরে তারা লাইভ না, বাট ওই সময় মানে গত সপ্তাহে তারা ওই ম্যাজিস্ট্রেটের অফিসে যেয়ে পৌঁছালো এবং ম্যাজিস্ট্রেটের সাথে, ম্যাজিস্ট্রেট দায়িত্বপ্রাপ্ত অফিসে বসে কাজ করছে, তার সাথে আলোচনা শুরু করেছে। অফিস করছেন উনি, যে ইন্ডিপেন্ডেন্ট নিউজ এর রিপোর্টার তাকে জিজ্ঞেস করছেন যে ভাই আপনি এই অর্ডারটা কেন দিলেন। এখন আমার সবচেয়ে বড় প্রশ্ন ভাই, ইন্ডিপেন্ডেন্ট নিউজের কাছে এভিডেন্সটা আছে, আমরা যদি স্পিডি টাইমস ট্রাইব্যুনাল একটা তৈরি করতাম বা এরকম জিনিসপত্র তৈরি করতাম, তাদের কাছে এভিডেন্স থাকতো না। ওই ম্যাজিস্ট্রেট আজ পর্যন্ত ওই অফিসে বসা। আজকে আমি যদি কোনো কমপ্লেইন নিয়ে যাই, যার কাছে নিয়ে যাব, আজকে এগেন আমাদের সৌভাগ্য যে একটা বড় গণ আন্দোলনের মাধ্যমে আমরা পুরো স্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছি। সো আজকে থানার ওসিরাও হয়তো আমাদের কাছে সহযোগিতা চায়, কিন্তু আমিও জানি ভাই এই ওসিগুলোর ভিতরে অনেকে জুলাই আগস্টে আমাদের বিরুদ্ধে পজিশন নিয়েছিল। আজকে আমি যদি তার কাছে যেয়ে, বা আমি আজকে একটা রাজনৈতিক দলের নেতা, ভিন্ন কথা, নর্মাল জনগণের কথা চিন্তা করেন, যে ওই ওসির কাছে, ওই ওসির থানায় সে একটা কমপ্লেইন নিয়ে গেল, ওই ওসি জানে যে ওইখানে গুলির অর্ডার ও নিজে দিয়েছিল, ও কি ওই কমপ্লেইনটা ফাইল করবে ভাই? এই জায়গাগুলোতে বড় কাজ এখনো বাকি আছে। সত্যি কথা, প্রথমত আমি আমার বিজ্ঞ সমালোচকের সাথে একমত হব যে আমাদের চিফ প্রসিকিউটর যিনি আছেন আইসিটি ট্রাইব্যুনালের, ওনার প্রতি আমাদের আস্থা আছে। যে সত্যি কথা আমি আপনাকে বলি, জুলাই আগস্ট আন্দোলনের সময় অনেকটা সময় আমরা একসাথে কাজ করেছিলাম, এবং আপনি যদি দেখেন আমার অনেক জুলাই আগস্টের আন্দোলনের অনেক রাজপথের ভাষণের ভিডিও আছে, আমার পাশে উনি দাঁড়ানো। তো উনি কত বড় ভূমিকা রেখেছিলেন সেটা আমার সাথে ছিল। তো আমি জানি অত্যন্ত ভালো, জ্ঞানী এবং ইন্টেগ্রিটি আলা একজন ভদ্রলোক। সো ওনার প্রতি আমাদের অবভিয়াসলি পুরোপুরি আস্থা আছে। তবে একই সাথে আমি একটা জিনিস বলবো যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদের পররাষ্ট্র নীতি যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে আমরা কিছু দূর পরিষ্কার হব যে শেখ হাসিনাকে আসলে তারা পরিষ্কার আমাদেরকে হ্যান্ড ওভার করবেন, বা আইনত হ্যান্ড ওভার করতে পারবেন। মানে তাদেরও তো দেশে আইন আছে, তো তারা তাদের পররাষ্ট্র নীতিতে মধ্যে কেন চাইলেন, কিন্তু তাদের আইন ভেঙে তারা করতে পারবেন কিনা, তাদের আইনত তারা পারবেন, এটা পরিষ্কার না। কিন্তু দ্যাট অ্যাসাইড, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা ইন্টারন্যাশনাল নর্মস অ্যান্ড রুলস ফলো করে কাজগুলো করি। এবং আমি বিশ্বাস করি যে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের দায়িত্বে যারা আছেন, ইনক্লুডিং চিফ প্রসিকিউটর, তারা এই নর্মস অ্যান্ড রুলসগুলো ফলো করবেন। আমি একই সাথে আসলে দেখতে চাইবো, যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার মাল্টিপল জেনোসাইডসের সাথে জড়িত ছিল মানে তারা জেনোসাইড ঘটিয়েছে। মানে আমি মনে করেন জেনোসাইডের যে ডেফিনেশনটা, মানে গণহত্যার যে অ্যাকচুয়াল ডেফিনেশন, 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড হয়তো জেনোসাইডের ডেফিনেশনে পড়ে না। তবে 2013 সালে যদি আমরা হেফাজত আন্দোলনের যে যেই গণহত্যার কথা বলি, বা জুলাই আগস্টে যে গণহত্যার কথা বলি, অনেকভাবেই জেনোসাইডের ডেফিনেশনে এই দুটো অ্যাটলিস্ট পড়ে। এবং একই সাথে 2009-10 বা ইভেন 13-14 থেকে 2023-24 পর্যন্ত বিরোধী দলগুলোর সাথে, সবচেয়ে বেশি বিএনপি, বাট ওভারঅল বিরোধী দলগুলোর সাথে যেভাবে গুম খুম ঘটনাগুলো ঘটিয়েছে, সেগুলোও কিন্তু আমরা গণহত্যার ডেফিনেশনে অনেক বড়ভাবে ফেলতে পারি। তো গণহত্যা যেই দলটা এবং যে নেতারা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ আইসিজে, এই সবগুলোতে কিন্তু আমরা বড় দাগে মামলা দায়ের করতে পারি, এবং আমি মনে করি আমাদের করা প্রয়োজন। একই সাথে ওই যেটা আমি বললাম, আমাদের দেশেও কিন্তু স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার করা প্রয়োজন। এই প্রক্রিয়া শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের মাটিতে বিচার করবার জন্য ফেরত পাই না পাই, আমাদের প্রচেষ্টা থাকাটা গুরুত্বপূর্ণ। এবং একই সাথে এই প্রচেষ্টা যদি শক্তভাবে থাকে, এবং শেখ হাসিনা কিন্তু একা না, তার ক্যাবিনেট, তার এমপি যারা ছিল, তার চেয়ারম্যান যারা ছিল, তার নেতারা যারা ছিল, মানে যারা এই গণহত্যাগুলোর সাথে জড়িত, এদেরকেও যদি আমরা বিচারাধীন আনতে পারি, তাহলে এই যে ফ্যাসিবাদের যে চিন্তাটা,
যে চেতনাটা, এইটাকে আমরা একদম গোড়া থেকে ভেঙে দিতে সক্ষম হব। তাহলে এই যে 10ই নভেম্বর তারা 0 পয়েন্ট দখল করবে, এইসব আলোচনা ইতিহাসের পাতায় একদম শেষ হয়ে যাবে। আপনি যদি ছোট্ট একটু কথা বলি, তাহলে যেই কারণেই তৈরি হয়ে থাকুক না কেন, র্যাবের একটা বড় সমস্যা হলো ভিন্ন দুই ধরনের ফোর্স। একটা হলো ডিফেন্স ফোর্স, যাদের কাজ দেশকে প্রোটেক্ট করা, আর একটা হলো পুলিশ ফোর্স, যাদের কাজ জনগণকে সার্ভিস দেয়া। সো একটা হলো ডিফেন্স ফোর্স, একটা হলো সার্ভিস ফোর্স। এই দুটো সংমিশ্রণে একটা ফোর্স তৈরি করা, এটা সবসময় ঝামেলাপূর্ণ, এবং আমরা কিছু দূর দেখেছি এই ঝামেলাপূর্ণ বলেই এটাকে অনেক সহজে অপব্যবহার করতে পেরেছে একটা ফ্যাসিস্ট শক্তি। সো সেই কারণে আমি আমার জায়গা থেকে মনে করি, এবং আমার দল এনডিএম আমাদের জায়গা থেকে মনে করি, যে এই ধরনের সংমিশ্রণের ফোর্স তৈরি না করে যদি স্পেশাল কোনো পুলিশ সার্ভিসের জন্য ফোর্স দরকার হয়, সেটা নতুন করে তৈরি করা, কিন্তু ডিফেন্স ফোর্স এবং সার্ভিস ফোর্স একসাথে না করে র্যাবের বিলুপ্তি করা প্রয়োজন।